আপনার নাম এবং আপনার নামটা বলে আপনি আপনার ঘটনা শুরু করুন। কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আমরা আপনার ঘটনা শুনবো। হ্যালো এভরিওয়ান, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, শুনি আপনার ঘটনা। জি রাসেল ভাই, আমাকে আবার আনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার এক ফেসবুক ফ্রেন্ড সুমন চৌধুরীর কাছ থেকে ঘটনাটা শোনা। ঘটনাটা ওনার সাথেই ঘটেছিল। ঘটনাটা শুরু হয়েছিল 2001 সালে। সুমন ভাই তখন নতুন বিয়ে করেছিল। তো উনি তার ওয়াইফকে আনার জন্য তার শ্বশুর বাড়িতে যাবে। তার ওয়াইফের বাসা ছিল নওগাঁয়। তো যেদিন সে যাবে সেদিন সকালবেলা সে ফুটবল খেলেছিল। তো সে স্বাভাবিকভাবে একটু টায়ার্ড হয়ে যায়, বাসায় এসে সে ঘুমিয়ে যায়। দুপুর 2টার দিকে তার ড্রাইভার এসে তাকে কল করে ডাকে, বলে আপনি যাবেন না? সে বলল না, আমি তোমাকে পরে জানাচ্ছি আমি কখন বের হবো। পরে সে বিকেলে ঘুম থেকে উঠে তারপর তারা ড্রাইভারকে ডাক দিয়ে তারা রওনা দেয়। শীতের দিন ছিল, যার কারণে খুব জলদি সন্ধ্যা হয়ে যায়। তো সে গাড়ি নিয়ে রওনা দিল ড্রাইভারের সাথে। তো তার শ্বশুর বাড়ি থেকে 20 কিলোমিটার আগেই একটা জায়গা ছিল, যে জায়গায় ওই রোডের মধ্যে ওই একটা হোটেল ছিল। সেই হোটেলে আর কি, ওই রোডের মধ্যে ওই হোটেলটাই বেস্ট, ওখানে আর কি নাস্তা টাস্তা করা যায় আর কি। তো সুমন ভাই চিন্তা করলো ওখানে নাস্তাটা করে নিলে ভালো হবে। তো সে এবং তার ড্রাইভার দুজন নামলো, নেমে নাস্তা করলো। তো তার ড্রাইভার ওয়াশরুমে গেল। ওয়াশরুম থেকে সে দেখলো যে সে ডাইরেক্ট ওয়াশরুম থেকে বের হয়ে সে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। তো সুমন ভাই চা খাচ্ছিল। চা খাওয়ার পরে তারপর তার মন চাইলো ড্রাইভ করবে সে। তারপর তার ড্রাইভারকে বললো তুমি পাশে বসো, আমি গাড়িটা ড্রাইভ করি। নর্মালি সে ড্রাইভ করতো না, তার ড্রাইভ করার মন চাইলো, সে ড্রাইভ করা শুরু করলো। তো সে গাড়িটা 80 থেকে 90 কিলোমিটার বেগে মানে গাড়িটা চালাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে আরেকটা কথা বলে রেখে রাসেল ভাই, তার গাড়ির হেডলাইটের সাথে সে একটা হ্যালোজেন লাইট লাগিয়েছিল। তো পুরো রোডটা ডার্ক থাকা সত্ত্বেও সামনের ভিউটা একেবারে অনেক ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল একটা কালো রঙের শ্যাডো তার গাড়ির সামনে দিয়ে খুব ফাস্ট মুভ করলো। এটা দেখে সে একটু ভয় পেয়ে গেল। তারপর তার ড্রাইভারকে আস্ক করলো যে তুমি কি কিছু দেখেছো নাকি? তার ড্রাইভার বললো না, আমি কিছু দেখিনি। তারপরে থেকেই শুরু হয়ে গেল তার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা। সে গাড়ির ভিতরে একটা খারাপ গন্ধ পাচ্ছিল, আর তার শরীরটা ভারী হয়ে আসছিল, তার পা হাত চলছিল না, এবং সে দেখতে পাচ্ছিল যে গাড়ির টেম্পারেচার মিটারটা অটোমেটিক আপ ডাউন করছে, এবং তার গাড়ির যে মেন মিটার, যেটা স্পিড মিটার, এটাও অনেক ভুল রিডিং দিচ্ছে। তো এই জিনিসটা সে দেখে সে আরো ভয় পেয়ে গেল। সে লুকিং গ্লাসে একটা জিনিস দেখতে পেল, তার ব্রেক লাইটের পাশে যে অয়েল ট্যাঙ্কের পাশে যে ব্রেক লাইটটা আছে সেটা কেউ হাত দিয়ে ধরে রেখেছে। তো এই জিনিসটা দেখার পর সে তার ড্রাইভারকে বলে এইসব কি হচ্ছে আমার সাথে। ওনার শরীর ভারী হয়ে আসছিল, হাত পা কাঁপছিল। তো সে দৌড়াদৌড়ি পড়া শুরু করলো। তার ড্রাইভার তাকে খালি একটা কথাই বললো যে আপনি গাড়িটাকে থামাবেন না। তো কিছু দূর যাওয়ার পরে একটা কোলাহলপূর্ণ একটা জায়গার মধ্যে সে সাইডে দেখলো যে একটা কিছু বাড়িঘর আছে এবং আলো জ্বলছিল। তো এমন একটা জায়গায় গিয়ে তার ব্রেকটা কাজ করলো। ব্রেকটা দেওয়ার পরে ঘটে গেল তার সাথে একটা ভয়ানক ঘটনা। সে কোনোভাবে ওই ঘটনাটা আশা করেনি। ওই টাইমে সে দেখলো সে গাড়ির মধ্যে পুরোপুরি একা, গাড়িতে আর কেউ নেই। তো সেই জিনিসটা দেখার পরে আরো ভয় পেয়ে গেল যে এতক্ষণ তার সাথে তাহলে কে ছিল, তার ড্রাইভার কই গেল। এটা যখন সে দেখলো সে অনেক ভয় পেয়ে যায় এবং গাড়ি থেকে খুব জলদি ফাস্ট বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর সে দৌড়া থেকে মাটিতে পড়ে যায়। তারপরে তার কিছুই মনে নেই। তারপরে যখন তার সেন্স ফিরল, সে দেখে যে সে ওই এলাকারই একটা হসপিটালে শুয়ে আছে। তারপরে সে কোনো মতে তার শ্বশুর বাড়িতে পৌঁছায়। পরবর্তীতে যখন সে তার ড্রাইভারের সাথে কমিউনিকেট করে, তার ড্রাইভার তাকে বলে যে সে ওয়াশরুম থেকে বের হয়ে কাউকে দেখতে পায়নি, গাড়িও ছিল না, সেও ছিল না। এই ঘটনার কিছুদিন পরে সে জাস্ট একটা স্বপ্ন দেখেছিল সুমন ভাই। সেই স্বপ্নের মধ্যে সে জাস্ট একটা কণ্ঠের আওয়াজ পেল, কাউকে দেখতে পায়নি। জাস্ট একটা কণ্ঠ তাকে বলল যে তুই বেঁচে গেলি, জাস্ট এটাই বলেছিল। এই ব্যাখ্যাটা সুমন ভাই এখনো পায়নি। সেই ঘটনাটা আমার সাথে শেয়ার করেছে, আমার অনেক ভালো লেগেছিল। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু আমার নাম বলুন। মোহাম্মদ ফেরদৌস, আমি মিরপুর 2 নম্বর থেকে এসেছি। আচ্ছা, আপনি যে ঘটনাটা বলবেন সেই ঘটনাটা আমি ছোট্ট করে বলতে, যেহেতু সময় খুব কম। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে
কোনো একজন আপনার কারো একজনের সাথে আপনার রিলেশন ছিল এবং তারপরে রিলেশনে আপনাদের ব্রেকআপ হয় এবং ব্রেকআপের পরে তারপরে সেই মেয়েটি যেদিন বিয়ে হয়, নাম তো বলবো না আমরা কোনোভাবেই এবং কোথা থেকে সেটাও বলতে চাচ্ছি না, সেদিন সে সুইসাইড করে, রাইট? সুইসাইড করে মারা যায়। এবং তারপর থেকে আপনার ভিতরে কি অনুশোচনা হয়? মনে হয় যে আপনি হ্যাঁ, আমার ভিতরে অনুশোচনা। আমি মারা যাবার আমি নিজে নিজে চিন্তা করি যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আমি কাজটা কি ঠিক করছি না ভুল করছি। তারপর থেকে আপনি তাকে দেখতে পান না? হ্যাঁ, তারপর থেকে আমি তাকে মানে সে আমাকে- স্বপ্নে দেখতে হ্যাঁ, পান? স্বপ্নে ঘুমে এবং স্বপ্নে আপনি কি ধরনের স্বপ্ন দেখেন সাধারণত? স্বপ্নে আমি ও তো মারা যায়, ও মারা যাওয়ার পর ওর জানাজায় আমি যাই। ওর জানাজা শেষ করে আমি বাসায় এসে আপসেট হই এবং টেনশন করি যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, আমি কাজটা ঠিক করছি না ভুল করছি। দেন কিছুদিন পরে আমি ঢাকা চলে আসি। আসার পর আমার ফ্রেন্ড নোবেল যে কিছুক্ষণ আগে একটা ঘটনা বললো, ও ছিল 502 নম্বর রুম, আমি ওর সাথে ঘটনাটা শেয়ার করি। আর আমার রুম নাম্বার ছিল 600। আমি শুধু জানতে চাচ্ছি আপনি কি দেখতে পান? আমি যখন ঘুমাই হঠাৎ ও আসে, একটা ভৌতিক একটা হাসি দেয় এসে ফার্স্ট। তারপর আমাকে বলে, ফেরদৌস তুমি আমাকে একা রেখে তুমি ঘুমাচ্ছ এত শান্তিতে, এটা তো হতে পারে না, আমি তোমাকে এত শান্তিতে থাকতে দেবো না। দেন আমি ঘুম থেকে জেগে উঠি। তারপর আমি ফার্স্ট দিন খুব ভয় পাই, ভয় পাওয়ার পর আমি চিৎকার করার পর আমার রুমমেট ওঠে। রুমমেট ঘুম থেকে উঠে বলে কি হয়েছে তোর? আমি বলি এরকম এরকম সমস্যা। বলতেছে তোর মানে রুমে তো কিছুই নেই, তোর মানে ভৌতিক সমস্যা। শুধুমাত্র স্বপ্নই দেখেন নাকি হ্যাঁ। সামনাসামনি দেখতে পান? স্বপ্ন দেখি। শুধু স্বপ্নই দেখেন? আর বিশেষ করে কতদিন পর পর স্বপ্ন দেখেন? 1 সপ্তাহ 1 মাস কোনো নির্দিষ্ট টাইম নেই। আর বিশেষ করে যে যেদিন ওর বার্থডে থাকে ওদিন আমার প্রতি মানে বেশি ও ক্ষিপ্ত থাকে। তো আচ্ছা, স্বপ্ন দেখেন এবং স্বপ্নের পরে কি কোনো কিছু ঘটে আপনার সাথে বা ভয় পান? শুধু স্বপ্ন দেখে তো ভয় পান ডেফিনেটলি, কিন্তু তারপরে কি কিছু ঘটে? তারপরে তো আমি অনেক ভীতু থাকি, মানে আমার ভিতরে আপসেট কাজ করে, ভয় কাজ করে। দেন আমি বিকেল টাইমে যদি ঘুমাইতে যাই ওরকম স্বপ্নে আমার সাথে ঘটে। তো ওর বার্থডে হলো 23শে মার্চ 2015 সালে 23শে মার্চ। ও আসে আমি তখন রাত 3টা বাজে। 3টা বাজার পর ও আসে, ফেরদৌস আজকে তো আমার জন্মদিন, তুমি আজকে আমাকে কি গিফট দিবে? আমি বলছি তুমি তো বেঁচে নেই, আমি তোমাকে কি গিফট দেবো? বলছে কি বলছে বেঁচে নেই, আমি তো বেঁচে আছি। ও যখন আমাকে এগুলো বলে তো আমি তাকিয়ে দেখি যে রাত তো 3টা বাজে। তারপর আপনি কি সবসময় 3টার দিকে স্বপ্ন দেখেন? হ্যাঁ 3টার দিকে। আপনি কার সাথে শেয়ার করেছেন যে এই ওই যে ঘটনাটা আমার কিভাবে? বন্ধু নোবেলের সাথে। না না, আপনি করে হুজুর বা না, ডাক্তার কারোর সাথে আমার share মনে করিনি। হয় যে আপনার কারোর সাথে শেয়ার করা উচিত এবং আপনার অবশ্যই যারা বোঝেন সেটা ডাক্তার হোক আর আপনি সেই চিকিৎসার ব্যাপারেও আপনার খোঁজ নেওয়া উচিত, সেই সাথে যারা বোঝেন তাদের সাথে আপনার শেয়ার করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে আপনার স্টুডিওতে আসার জন্য। আমরা চলে যাই আপনার প্রথম ঘটনায় এবং আপনার প্রথম ঘটনাটা শুনে আসি। ঘটনাটা হচ্ছে 1992-3 দিকে। তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো তখন দেখা যাচ্ছে যে আমি আমাদের মিরপুরের বাড়ি, তো মিরপুরে থাকি। দেখা যাচ্ছে যে মিরপুর ঠিক পূর্বী সিনেমা হলটার অপোজিটেই আমাদের বাসাটা। এখন ওইখানটা একটা হসপিটাল আছে যেটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটাল, তার পাশে যে বিটিআই বিল্ডিংটা, বিটিআই যে বড় বিল্ডিংটা, ঠিক সেই বিল্ডিংটাতেই আর কি আমাদের মানে তখন ওই বাসাটা ছিল। তখন এই বিল্ডিংটা ছিল না, ওইখানটায় আমাদের একটা 4তলা বিল্ডিং ছিল, ওইটার 4th ফ্লোরে আমরা থাকতাম। তো যখন ওই বাসাটায় উঠি তার আগে ওই বাসাটাতে কিছু হন্টেড ঘটনা ঘটে, যার কারণে ওই বাসাটা তখন ভাড়া হচ্ছিল না। যেমন এটা হচ্ছে যে তার কিছুদিন আগে আমরা বাসা ওঠার আগে ওইখানটায় একটা মহিলা আর একটা ইয়াং মেয়ে, সে গলায় আত্মহত্যা করে রশি দিয়ে, যার কারণে ওই বাসাটা কেউ ভাড়া নিচ্ছিল না। আচ্ছা, যে কারণে ভাড়া নিচ্ছিল না মানে ভাড়াটা হলেও মানে 2-1 দিন থেকে তারপর আবার চলে যাচ্ছিল। বাসায় থেকে থাকার পরে চলে যাচ্ছিল, বেশি দিন থাকতে পারতেছিল না কেউই। তো আমার আম্মু খুব সাহসী, তো প্রচন্ড রকম সাহসী মহিলা, উনি উঠে গেল ওই বাসা ভাড়াটাও অনেক কম পেলাম। তো যার কারণে দেখা গেল যে বাসাটা আমরা না করে আমরা উঠে যাই। তো উঠার আগে আম্মু হুজুরে নিয়ে আর কি যে পুরো বাসাটা আমাদেরকে মানে হুজুরে নিয়ে সবকিছু ঠিকঠাক করার জন্য একটা ব্যবস্থা করেন। তো আমি যে রুমটাতে আর কি থাকতাম তার ঠিক সাথেই একটা ব্যালকনি ছিল, মানে আমার পুরো ফ্ল্যাট জুড়ে যে বিশাল বড় এক ব্যালকনি ছিল, খোলা বারান্দা, স্টিলের রেলিং ছিল। ওই বারান্দাটার মধ্যে আমার ঠিক রুমের সাথেই থাকতো। তো ওই হুজুর ওই রুমটাতে ওই বারান্দাটাতে যান নাই। উনি বলতেছিলেন, হাসতে হাসতেই বললো যে ওনার খুব ভয় লাগে, ওই বারান্দাটাতে উনি যাইতে পারবে না। তো এই বলে উনি ফেরত চলে আসে আর কি।
তো তো ছোটবেলা যখন ছিলাম তখন আম্মু আব্বুর সাথে ঘুমাতাম, তো ওই রুমটাতেই আমি অ্যাকচুয়ালি ঘুমাতাম আম্মু আব্বুর সাথে, ওই রুমটাতে ঘুমাতাম। ছোটবেলায় দেখা যেত যে ছোটবেলায় রাতের বেলা, তখন ঠিক সময়টা মনে নেই, যে তখন রাতের বেলা দেখা যেত যে সময়টা হচ্ছে যে কান্নার শব্দ পেতাম, বাচ্চা একটা কাঁদতেছে, ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে হঠাৎ করে এটা অ্যাডাল্ট একটা মহিলার কান্না চলে আসতো, প্রচন্ড রকম মানে অ্যাডাল্ট একটা মহিলার কান্না চলে আসতো, অনেক জোরে চিৎকার করে কাঁদতেছে, মানে প্রচন্ড দুঃখ নিয়ে কাঁদতেছে, কিন্তু আসলে কারণটা কি বোঝা যেত না। তো তখন আমি ঘুম ভেঙে যেত আমার, তো ঘুম ভেঙে আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু কে কান্দে, কে কাঁদতেছে। তো আম্মু আমাকে বলতো সবসময় যে চুপ করে ঘুমায় থাকো, কিছু না ঘুমায়, মানে ওটা ইগনোর করতে। ইগনোর করতো আর কি, বেসিক্যালি ইগনোর করতো, যে চুপ করে ঘুমায় থাকতে বলতো। তো এরকম হতো। তো দেখা যেত যে আমার ছোট বোন, যেটা আমার আমার ইমিডিয়েট বড় যে বোন আর কি, সে দেখা যেত ছোটবেলায় হচ্ছে মাঝে মাঝে বাসা থেকে বের হয়ে যেতে যেত হঠাৎ করে রাতের বেলা। তখন আমি আসলে খুব ছোট, যার কারণে আমি টাইমটা আমি মেজার করতে পারতাম না। তখন দেখা যেত রাতের বেলা বের হয়ে যেতে চাচ্ছে, রুম থেকে বের হয়ে যেতে চাচ্ছে, ফ্ল্যাট বাসা থেকে একদম পুরো বের হয়ে যেতে চাচ্ছে, তখন দেখা যেত তাকে সবাই কোলে নিয়ে ঠান্ডা করতে যেত, অনেক কিছু দেওয়ার চেষ্টা করতো, কিন্তু তাকে যেই জিনিসই দিত সে ভাবতে হচ্ছে হয়তো বা এটা একটা তেলাপোকা কিংবা অন্য কিছু একটা কিছু, তার সে সেটা সেরকমই দেখতো। হ্যাঁ সে সেটা সেরকম আচ্ছা। দেখতো, মানে তাকে দেখা গেল কোন একটা ফ্রুটস দেওয়া হলো, সে ওইটা বুঝতো যে একটা তেলাপোকা মেবি, সে হাসতে হাসতে বলতো আমি এখনই চলে আসবো, তোমরা কোনো টেনশন করে আমি চলে আসবো, এরকম করতো, আমরা দেখতাম। তো তখন আমি কিছু বুঝতে পারতাম না। তো আমার সাথে যখন প্রথম যে ইনসিডেন্টটা হয় সেটা হচ্ছে ক্লাস 7-এ পড়ি, তখন ক্লাস 8-এ পড়ি আমি তখন। তো ওই রুমটাতে তখন আমি একা শুই। তো ওই রুমটার সাথে যখন আমি শুইতাম তখন আমার বাবা সকালবেলা অফিসে চলে যেত। তো ওই টাইমে একটা হ্যাবিট হয়ে গেছিল যে বাবা অফিসে চলে যাওয়ার পরে দেখা যেত যে আমরা টিভি দেখতাম। আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যেত বাবা অফিসে যাওয়ার পরে আমার টিভি দেখার একটা নেশা হয়ে যায়। তো তখন দেখা যেত যে ভোরবেলা একদিন আমি শুয়ে আছি, তখন বুঝতে পারলাম যে বাবা বোধহয় অফিসে চলে যাচ্ছে, এরকম আমি শব্দ পেলাম যে বাবা অফিসে চলে যাচ্ছে। তো তখন আমি শুয়ে আছি, তখন আমি ভাবতেছি একটু পরে যে টিভি দেখবো। তো বাসার ফোনটা আমার কাছেই থাকে, শুয়ে থাকি আমি। আর ভোরবেলা প্রায় সময় দেখা যেত যে আমাদের জানালায় অনেক রকমের পাখি আসতেছে, পাখি ডাকতেছে, চড়ুই পাখি প্রচন্ড কিচিমিচি করতো। তো আমি শুয়েছি, আমার পায়ের নিচে একটা, আমার বিছানা পায়ের নিচে একটা জানালা ছিল, আমার ডান পাশে আর একটা আচ্ছা। জানালা ছিল আর কি। তো আমি চিন্তা করতেছিলাম যে এই জানালার যদি এই পাখিগুলো যে ডাকতেছে, ফ্যান চলতেছিল গরমকাল, তো পাখিগুলো ডাকতেছে, পাখিগুলো তো রুমের ভিতরে ঢুকলেই ফ্যানের সাথে বাড়ি খাবে, বাড়ি খেয়ে মারা যাবে। আমি তো চিন্তা করলাম যে থাক, বাড়ি খেলে খাক, আমি ওই ব্যাপারটা বেশি একটা গুরুত্ব দিচ্ছি না, আমি আমার রিল্যাক্স করতেছিলাম আর কি। তো একটু পরে যেরকম সেরকমই পাখিটা বাড়ি খেলো, বাড়ি খেয়ে ঠিক আমার পিছনে এসে পড়লো, পিছনে এসে পড়ে সে দাপড়াচ্ছে, মৃত্যু যন্ত্রণা দাপড়াচ্ছে। তখন আমি বললাম যে যা ভাবতেছিলাম সেটাই হলো, বাড়ি খেলো। তো আমি চিন্তা করলাম যে থাক, যা হয়েছে হয়েছে, এটা পড়ে থাকুক, আমি আর ঘুরে তাকাচ্ছি না। তা ঠিক তার কিছুক্ষণের মধ্যে ওই পাখিটা ঠাস করে আমার কাঁথার নিচে ঢুকে গেল। আচ্ছা। কাঁথার নিচে ঢুকে গিয়ে মানে অদ্ভুত একটা ব্যাপার, যেটা একটা হাতের কবজি হাত হয়ে গেল, হাত হয়ে আমি খালি গায়ে শুয়েছিলাম, আমার পুরো শরীরে এলোমেলো ভাবে সে কিছু একটা খুঁজতেছিল, আমার পুরো শরীরে সে এলোমেলো ভাবে খুঁজতেছিল। আমার চোখগুলো বড় বড় হয়ে আমি জানলার দিকে তাকিয়েছিলাম যে আসলে কি। যখনই সে আমার বালিশের নিচে হাত দিছে তখন আমার মনে হয়েছে যে এটা বেবি চোর, আমার মোবাইল টোবাইল কিছু একটা খুঁজতেছে, এরকম কিছু একটা বোধহয় সে চাচ্ছে আর কি। তো তখন আমি চিন্তা করতেছিলাম যে ওকে কি আমি ধরে চিৎকার দিব নাকি আগে চিৎকার দিব। পরে চিন্তা করলাম যে না, আমি ওকে ফার্স্টে ধরি, ধরার পরে সবাইকে ডাকি, ধরার পরে ডাকতে মেবি সবাই এসে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে। তো আমি এটা চিন্তা করে আমি তখন দাঁড়ালাম, তাকে ধরতে গেলাম, ধরতে গিয়ে দেখলাম যে না কিছুই নেই। আমি তখন চিন্তা করলাম যে না কিছুই নাই বোধহয়, আমি যাই। আমি উঠে যখন গেছি ড্রয়িং রুমে চলে যাই, টিভি দেখবো। তো তখন দেখা যাচ্ছে যে আমি ড্রয়িং রুমে আসলে যাব, এমন টাইমে আমি আমার ফোনটা হাতে নেই, ফোনটা হাতে নেওয়ার পরে তাকায় দেখিয়েছে 2:35 বাজে। তখন আমি একটু শকড হই যে কেন 2:35 বাজবে। তো আমি রুমের দিকে তাকিয়ে দেখি আমার তো বেডে মশারি টানানো। যদি পাখি যদি ফ্যানের সাথে বাইরে খেত তাহলে সেটা মশারির উপরে পড়ার কথা ছিল, ওটা আমার বেড পর্যন্ত পড়ার কথা না। তা আমি তখন ভাবতে থাকি যে আমার মোবাইলে বোধহয় টাইমে প্রবলেম, কারণ আমি জানলার দিকে তাকাও দেখতে পাচ্ছি যে দিন, কিন্তু আমার ফোনে কেন 2:35 বাজে। তো আমি আমার যখন ওয়াল ঘড়িটার দিকে তাকাই, ওয়াল ঘড়িটার দিকে যখন আমার মোবাইল লাইটটা নিই তখন তাকাই দেখি 2:35। তখন আমি প্রচন্ড রকম ভয় পাই, ভয় পেয়ে আমি এক দৌড়ে আমি আমার রুম থেকে বেরোতে নিই। ঠিক তখনই আমি আমার বারান্দার যে দরজাটা
সেই দরজাটার দিকে তাকানোর পরে দেখি যে প্রচন্ড রকম আলো বাইরে, আর বারান্দার দরজাটা লেগে যাচ্ছে, বন্ধ হয়ে গেল ঠাস করে। আমি আমার রুম থেকে বের হয়ে গিয়ে আমি আমার আম্মুর রুমে যাই। আম্মুর রুমে যাওয়ার পরে আম্মুর রুমে যেয়ে বসলাম। বসার পরে দেখা যাচ্ছে যে আমি আর কোনো কথা বলতে পারছি না, প্রচন্ড রকম শক্ট, আমি আর কোনো কথা বলতে পারছি না। তো কথা বলতে না পারার কারণে সবাই আমাকে জিজ্ঞেস করতেছে যে, তারা বুঝতেই পারছে যে হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, যার কারণে আমি আর কথা বলতে পারতেছি না। আমার বাবা আমাকে সাথে করে নিয়ে গেল আমার রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে বললো যে কি হয়েছে। তো আমি সরাসরি আমি আমার বারান্দার যে দরজাটা, সেই বারান্দার দরজাটার দিকে যাই। যাওয়ার পর দেখতে পারি যে আমার বারান্দার দরজাটা অ্যাকচুয়ালি লকড করা। যদি আমি তখন কেন খোলা দেখতে পেলাম, যে খোলা থেকে বন্ধ হয়ে গেল, আমি দেখলাম যে না, রাতে বলে তো লক করে ঘুমানো হয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে আসলে কিছু একটা তখন হয়েছে। আমি প্রচন্ড রকম ভয় পাই। তাছাড়াও দেখা গেছে যে প্রায় সময় আমাদের যে পাশের বাসা যেটা ছিল আমার বন্ধুর বাসা, তো আমার বন্ধুর বাসা ছিল নিচতলা, তো ওদের ওয়াশরুমটা ছিল একটু বাইরের দিকে, গোসলখানা যেটা ছিল সেটা একটু বাইরের দিকে ছিল বাসা। তো দেখা যেত ওদের কাছ থেকে শুনতে পেতাম যে ওই জায়গাটায় সারা রাতের বেলা কে জানি গোসল করতেছে। তো 2:35 এরকম যখন আমি কলেজে উঠি, তখন আমার সাথে আরো দুটো ঘটনা ঘটে। যখন ঘটনাটা ঘটে হচ্ছে এরকম যে আমি একদিন আমার ফোনে একটা ফোন আসে। তো ফোন আসার পরে 2:15 দিকে আমার একটা ফোন আসে। তো ফোন আসার পর আমি, আমার কলেজ ফ্রেন্ড ফোন করে আমাকে, আমি কথা বলার জন্য বারান্দায় গেলাম। বারান্দায় যাওয়ার পর বারান্দায় চেয়ারটা রেখে আমি জাস্ট রেলিং এর উপর পা দিয়ে আমি চেয়ারে বসে কথা বলতেছি। ঠিক তখনই আমার ফোনটা মনে হলো যেন ক্রস কানেকশন হলো, কি জানি হলো, কেউ একজন খুব বেয়াদবের মতো হাসতেছে ফোনের মধ্যে। আর খুবই রাগ উঠলো শুনে, যে আমার কাছে খুবই বিরক্ত লাগছে কে এইভাবে করে হাসতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কে, কে হাসে, মানে কে তুই। জিজ্ঞেস করছি, সে পাল্টা দুবার হেসে আমাকে জিজ্ঞেস করলো তুই কে। মানে তার হাসিটার কথা যে বললো তুই কে, তা আমি তখন ভাবলাম যে তুই কে, মানে ওটা পুরুষ না মহিলা। আমি এটা মানে ডিসাইড করা মানে কারো পক্ষে বোধহয় পসিবল হবে না যে আসলে কে বললো। গলার কণ্ঠটা এরকমই ছিল যে পুরুষ না মহিলা সেটা বোঝা যাচ্ছিল না। আবারও হাসতে লাগলো। তখন আমি ফোনটার সাথে সাথে কেটে দিই। কাটার পরে তাকায় দেখি ফোনের মধ্যে 2:35 বাজে। সাথে সাথে আমি আমার রুমে চলে যাই। রুমে চলে গিয়ে গেটটা লাগায় আমি আবার ঘুমায় থাকি। তো এরকম প্রায় সময় আমাদের সাথে নানা ধরনের আমাদের বাসা আশেপাশে যেগুলো ঘটতো আর কি, তো আমরা শুনতে পেতাম আর কি যে এরকম হয়েছে, অন্যরকম হয়েছে। তো একদিন তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি, তখন শুয়ে থাকার পরে তখন আমার মোটামুটি কিছু কোয়েরি করি, কিছু মুরব্বীদের সাথে আমি এইসব ব্যাপার নিয়ে কথাও বলি যে ব্যাপারগুলো কি। আসলে আমার মা আমাকে সবসময়, তার কাছে আমি কখনোই এইসব ব্যাপারে মানে প্রশ্রয় পাই নাই। যখন এসব, সে প্রচন্ড রকম সাহসী থাকার কারণে তাকে যখনই কোনো কিছু জিজ্ঞেস করতাম এগুলো কিচ্ছু না, একটাই কথা বলতে এগুলো কিচ্ছু না, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। তো আমার নানুর কাছে আমি কথা বলি। বিশ্বাস করেন না এরকম কিছু, নাকি আপনাকে সাহস দেওয়ার জন্য? না, আমি আসলে এই ব্যাপারটা নিয়ে কনফিউজ। সেটা বিশ্বাস না করার মতো কিছু না, সে বোধহয় সাহস দেওয়ার জন্য। আর যেটা হবে সেটা সে মনে হয় সে জানতোই যে এরকম কেউ বোধহয় ক্ষতি করার মতো কিছু না আর কি। তো দেখা গেছে যে আমি আমার ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসরের সাথে, উনি আবার এইসব ব্যাপার নিয়ে খুব কথা মানে নাড়ানাড়ি করতেন আর কি। তো ওনার সাথে কথা যখন বললাম, উনি আমাকে আরেকটা সাহস দিলেন যে আমার মা আমার সাথে এরকম করার কারণটা আমাকে বললেন, যে আসলে উনিও বিলিভ করেন এটা, আমাকে উনি বুঝালেন যে এটা আসলে যখনই কোনো কিছু ঘটুক না কেন, তার মানে এরকম কোনো যদি আত্মা কিংবা এরকম যদি কোনো প্যারানর্মাল ঘটনা ঘটেও থাকে, তো সেটা কারো গায়ে টাচ করার মতো, কোনো হিউম্যান বডিকে টাচ করার মতো ক্ষমতা রাখে না। হয়তো বা সে সামনে দিয়ে যেতে পারে, বাতাস দিতে পারে, কিন্তু হিউম্যান বডিকে টাচ করবে এরকম কখনো এরকম তারা কিছু রাখে না। তখন থেকে আমি এখন পর্যন্ত আর কি স্টিল নাও আমি বিশ্বাস করি, আমাকে কেউ কিছু বললে আমি এটা বিশ্বাস করি যে যত কিছুই হোক হিউম্যান বডিতে টাচ করার মতো এটা কখনো তারা, এই ক্ষমতা তাদের কাছে থাকে না। তো একদিন রাতের বেলা আমি ঘুমাচ্ছি, শুয়ে থাকার সময় দেখতে পেলাম ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তো আমার রুমে একটা খালি জায়গা ছিল, যেখানটা আলমারি রাখার জন্য আর কি খালি জায়গাগুলো করা হতো আর কি রুমে। তো ওইখানটায় আমি দেখতে পেলাম যে শুয়ে আছে, ঠিক আমার উপরে, চেহারা দেখা যাচ্ছে না, পুরো চেহারাটা চুল দিয়ে ঢাকা, আমার উপরে হাত দুটোকে ভাঁজ করে, মানে উপর হয়ে শোয় যদি কেউ কারো উপরে, ঠিক এইভাবে করে কে যেন একজন শুয়ে আছে। ঠিক আমি জাস্ট নর্মালি আমি তার দিকে তাকালাম। আমি খুব বেশি ভয়ও পাচ্ছি না, কোনো কিছুই করতেছি না, কিছুই হচ্ছে না,
আমি দেখলাম যে সে জোনাকি পোকার মতো এরকম জলে নিবে যেভাবে ঠিক আমার উপর থেকে উঠে যাচ্ছে, উঠে খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুবই অদ্ভুত। আমার এটা মানে খুবই ভয়ও লাগছিল সেদিন, যে এভাবে জলে নিবে করতে করতে সে আমার আপনি তার মুখ দেখতে পাচ্ছেন না বলছিলেন, এবং কোনোভাবেই তার ফেস দেখা যায়, তবে দেখা যাচ্ছে না। ফিমেল। আচ্ছা, এবং মানে শেপটা তো আমরা মোটামুটি বুঝলাম। হাইট যদি আমরা বলি, হাইটটা কিরকম হতে পারে? আমি শুয়েছিলাম তখন, হাইটটা বোঝা যাচ্ছিল না। হাইটটা বোঝা যাচ্ছে ওটা, এবং জোনাকি পোকার মতন জ্বলছিল, নিপছিল। এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। হ্যাঁ ঠিক, মানে জ্বলছে নিপছে, মানে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে একবার মানে একটু সামনে গেলে আবার একটু দেখা গেল, আবার বন্ধ হয়ে গেল, আবার একটু সামনে গেল, আবার একটু দেখা গেল। ব্যাপারটা এরকম আর কি। ঠিক সে হেঁটেও যাচ্ছে না, আবার উড়েও যাচ্ছে না, বিষয়টা এরকম লাগছে আর কি। আমার খাট থেকে সে নেমে যাচ্ছে কখন, কিভাবে, কি সেটা না, জ্বলছে নিপছে সে ঠিক ওই খালি জায়গাটা গিয়ে বসে পড়লো। তার চেহারা দেখা করছে না, তার লাল ব্লাউজ এন্ড সাদা শাড়ি, সেটা আপনি দেখতে এটা আমি বুঝতে পারলাম। লাল ব্লাউজ, সাদা শাড়ি, উজ্জ্বল ফর্সা গায়ের রং, এটা আমি বুঝতে পারছিলাম যে উজ্জ্বল ফর্সা গায়ের রং, লাল ব্লাউজ, সাদা শাড়ি। তার হাতের ব্লাউজের এই জায়গাটুকু, হাতাটুকু পর্যন্ত মনে হচ্ছিল তখন আপনি মানে কিরকম, তখন আমি আসলে ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যাই এরকম কোনো কিছু, তখন আর ততদিন আমি বেশ অ্যাডাল্ট হয়ে যাই। তো তখন আমি আমার ফোনটা হাতে নেই, ফোনটা হাতে নেওয়ার পরে আমি জাস্ট টাইমটা চেক করার জন্য, টাইমটা যখনই চেক করি তখন এটা 2:35, তখন আমি বুঝতে পারি যে 2:35। তো এখন আমি দেখেন, যখন আমি 2:35টাকে আমি অ্যাভয়েড করি, দেখা যায় হচ্ছে যে আমি বাসায় কম্পিউটার ইউজ করতেছি, রাত হয়ে গেছে 2:35, তখন হয়তো আপনি কাউকে ডেকে নিলেন বা না, আমি রুমের লাইট মানে খুব কনসার্ন থাকে আর কি। ওই বাসায় এখন আমরা থাকি না, তারপর আমি খুব কনসার্ন থাকি। 2:35 দেখা গেল ওয়াশরুমেও যাই না, কিংবা কখনো না। ওই বাসা ছাড়ার পরও 2:35 আমার সাথে একদিন একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমি একদিন গোসল করতে যাই, তো সেটা আমরা পরে শুনবো। আমরা পরে ঘটনা আবার পরে শুনবো। আমাদের পরবর্তী ঘটনায় চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পরবর্তী আরেকজন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমি সিরাজুল ইসলাম, নয় থেকে এসেছি। আমার যে ঘটনাটা আজকে আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা আসলে কারোর সাথে কখনো আমি শেয়ার করিনি। আর এটা হচ্ছে আমার বিয়ে রিলেটেড, এই জন্য এতদিন কারোর সাথে বলা হয়নি। তো আমি সানন্দ বাড়িতে জব করতাম। এটা হচ্ছে আপনার জামালপুর ডিস্ট্রিক্ট, দেওয়ানগঞ্জ থানার ভেতরে পড়ে। তো সেখানে জব মানে জব চলাকালীন সময়টা খুব ভালো ছিল। আমার ক্যারিয়ারের প্রথম ছিল, আমি একটা টয়লেটিস কোম্পানিতে সেখানে জব করতাম। তো এবং ঘটনাগুলো ঘটা শুরু হয় আমার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে। এর আগ পর্যন্ত ভালোই ছিলাম, যদিও শুনতাম বিভিন্ন হন্টেড প্লেস আছে, তারপরে কোনো ঘটনা ঘটেনি। কিন্তু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ঘটনাগুলো ঘটা শুরু হয়। 2005-এ আমার মায়ের পীড়াপিড়িতে আমি বিয়ের পাত্রী দেখার জন্য সম্মত হই, এবং মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিই যাকেই দেখাবে সেখানে সম্মতি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি রাতে মানে স্বপ্নে দেখি আমাকে বিয়ে করার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। পরে আমি বিষয়টাকে আসলে গুরুত্ব দেইনি, দেওয়ার পরে আমি আবার চলে আসি। তো আমি আসলে আমার কর্মস্থল ছিল সানন্দ বাড়ি, তো এটা যমুনা নদী পার হয়ে আসতে হতো। তো আমাকে প্রথমে সৈয়দপুর থেকে গাইবান্ধা, এবং গাইবান্ধা থেকে আপনার সানন্দ বাড়ি এভাবে আসতে হতো। তো আমি দুপুর 2টোর বোট ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিই, এবং গাইবান্ধা ব্রিজ ঘাটে গিয়ে দেখি যে নৌকা চলে গিয়েছে। নৌকাটি আমি মিস করি, এবং চরম বিরক্তি ছিল আমার ভেতরে, খুব মানে ঘেমে গিয়েছিলাম। তো এই সময় একটা মেয়ে পাশে এসে আমার দাঁড়ালো এবং কি যেন বলতে চাচ্ছে। তো আমি আসলে মানে মোটেও আমি গুরুত্ব দেইনি। তখন ইতিমধ্যে একটি নৌকা দেখলাম, বেগুন বোঝাই করা একটি নৌকা। তাদেরকে আমি রিকোয়েস্ট করার পর তারা রাজি হলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তখন আমি সেই নৌকায় উঠলাম। ওঠার পর ভেতরে দেখি 2জন মহিলা এবং একটি মেয়ে শিশু, আর বেগুনের ব্যাপারে আর 2জন মাঝি। নৌকাটা ছোট নৌকা ছিল। তো নৌকা আপনার বাঙালি নদী পার হয়ে যমুনায় ঢুকলো। তখন বর্ষাকাল ছিল, এবং
নদীতে প্রচন্ড রকমের ঢেউ এবং বাতাস ছিল। তো মোটামুটি যমুনার 2 কিলোমিটার ভেতরে ঢোকার পরে দেখলাম সেই মেয়েটি আমার পাশ দিয়ে একটি বড় একটি নৌকায় পার হয়ে গেল। আসলে আমি কাউকে খেয়াল করতে পারিনি, শুধু মেয়েটিকেই দেখেছি। চোখে চোখ পড়ার পর দেখলাম যে সে আমার দিকে মানে খুব রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। পরে আমি আমার দৃষ্টিটা ফিরিয়ে নিলাম। ফিরিয়ে নেওয়ার পরেই নৌকাটা অনেক দূর চলে গেল এবং আমাদের যে নৌকা, ছোট নৌকা, এটা হঠাৎ করে মানে বিকট শব্দ শোনা গেল। যে ফ্যানে নৌকা যে মানে যে ফ্যান দিয়ে চলে সে ফ্যানটি ভেঙে গিয়েছে এবং বিকট শব্দ। তো আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্যানটি ভেঙে গিয়েছে এবং ঢেউ এই পরিমাণ ছিল যে নৌকাটাকে ডুবিয়ে দিবে। নৌকা উল্টে যাওয়ার উপক্রম। তখন লোকজন ভেতরে কান্নাকাটি শুরু করে দিল। তখন আমি মাঝিকে বললাম যে ভাইয়া কিছু করেন। তখন তারা বৈঠা দিয়ে চেষ্টা করলো, লগি ফেলছে কিন্তু লগি থাও পাচ্ছে না, মানে এত গভীর। তো প্রায় আধা ঘন্টা চেষ্টা করার পরে একটা ডুবো চড়ে মানে সে লগি ঠেকছে। তখন আমরা আস্তে আস্তে একটা চড়ে গিয়ে আশ্রয় নিলাম এবং অন্য একটি নৌকার সহযোগিতা নিয়ে ফ্যানটি ঠিক করলাম এবং আমরা সানন্দ বাড়ি ফিরে এলাম। ঠিক তার পরদিন আমি খেওয়ার চরের উদ্দেশ্যে রওনা হয়েছি। খেওয়ার চর হচ্ছে আপনার রৌমারী থানার একটি অংশ। তো এটা সায়দাবাদ বাজার হয়ে যেতে হয়, ছোট একটি বাজার। তো সায়দাবাদ বাজার পার হওয়ার পরে একটি নদী পার হতে হয়। সেই নদীর নাম হচ্ছে আপনার জিঞ্জিরাম নদী। এটা সানন্দ বাড়ির উপর দিয়েও গিয়েছে। তো জিঞ্জিরাম নদী পার হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আবার একটি নদী পার হলাম। নদীটা আসলে খুব বিচিত্র। আপনার লাইলনের দড়ি দুই প্রান্তে এবং একটি রিং এর সাথে নৌকা লাগানো, এইভাবে করে আমি নদী পার হলাম। পার হওয়ার পরে পিচ্ছিল পথ, খুব বিরক্তিকর অবস্থা। মানে কোন রকম বাজারে পৌঁছানোর পরে কাজ করলাম। কাজ সারার পরে কিছু সদর করলাম। সেখানে বেশ বড় বড় আপনার দেশি পুঁটি ছিল, প্রায় 6-7 ইঞ্চি লম্বা। এবং এগুলো নিয়ে আমি বাড়ি ফিরছি। একজন পরামর্শ নিলাম যে আসলে সহজ পথ কি। তো মজনু নামে একজন, তিনি আমাকে একটি পথ দেখিয়ে দিল যে গেলেই আপনি একটা মানে সেখানে কোনো না কোনো নৌকা পেয়ে যাবেন এবং নৌকা দিয়ে চলে যাবেন। আমি গ্রামের পথ আপনার মানে ধান ক্ষেতের রাইলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এবং যখন আমি পৌঁছালাম ঘাটে গিয়ে, আসলে সেটা কোনো ঘাট ছিল না, জাস্ট একটি নৌকা দাঁড়ানো ছিল। তো 8-10 বছরের একটি ছেলে নৌকায় বসে আছে, ছোট ডিঙি নৌকা। তো আমি তাকে রিকোয়েস্ট করলাম যে আমাকে সায়দাবাদ ঘাট পর্যন্ত পৌঁছে দাও। তো সে প্রথমে রাজি হয়নি, সে বললো যে বাজান আসার পরে হবে। তো আমি বললাম যে দেখো রাত হয়ে যাচ্ছে, আমি তো বিপদে পড়ে যাব। তো পরে সে রাজি হলো এবং সে স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে যাচ্ছে এবং আপনার সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গিয়েছে এবং জ্যোৎস্না রাত এবং মানে জ্যোৎস্নার আলোয় নদীর পানি ঝিকমিক করছে। বেশ সুন্দর একটি দৃশ্য। কিছু দূর যাওয়ার পরে মানে বিকট ধরনের খটখট শব্দ শোনা যাচ্ছে, যেটা শোনার পরে আমি খুব ভয় পাই। তারপর সে ছেলেটিকে জিজ্ঞেস করার পর সে দেখিয়ে দিল যে সামনে অনেকগুলো নদীতে বাঁশ গাড়া আছে, মানে স্রোতের ধাক্কা লেগে সেই শব্দগুলো হচ্ছে। যাই হোক, পরে সেটা পার হলাম। তার পার হলেও কিন্তু মানে ভয় পাচ্ছিলাম। তো একটা পর্যায়ে দেখলাম যে ছেলেটি খুব ক্লান্ত হয়ে গিয়েছে, তার পক্ষে আসলে স্রোতের বিপরীতে মানে বৈঠা চালানো কঠিন হয়ে গিয়েছিল। পরে তাকে আমি সহযোগিতা করার জন্য আমি চেষ্টা চালাচ্ছিলাম। তো চেষ্টা চালাতে গিয়ে একটা পর্যায়ে লক্ষ্য করলাম যে আমিও টানতে পারছি না, মানে কে যেন নদীর নিচ থেকে সে বৈঠা টেনে ধরছে। তো আমি ভয় পেয়ে গেলাম। তারপরও মানে কষ্ট করে চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরপরই মনে হচ্ছে যে কে যেন টেনে ধরছে। হঠাৎ করে নৌকাটা কিসের সাথে গিয়ে ধাক্কা খেলো, নদীর তলদেশে হয়তো কিছু একটা ছিল। আচ্ছা, এবং সেটা তো ধাক্কাটা খুব অস্বাভাবিক আসলে নদীর তলদেশে, বাট কিছু একটা সেটা ধাক্কা খেয়েছে। ওকে, ধাক্কা খাওয়ার পর প্রচন্ড স্রোতে নৌকাটা উল্টে গেল। উল্টে যাওয়ার পর আমার আছে সেই ছেলেটির কোনো কথা মনে ছিল না। আমি কিন্তু তলদেশে চলেই যাচ্ছি এবং যখন আপনার তলদেশের মাটি দিয়ে গিয়ে আমার পা ঠেকলো, ঠেকার পরে আমি উপরে ওঠার চেষ্টা করছি, ঠিক তখনই লক্ষ্য করলাম আমার কাঁধের উপর শক্ত দুটো হাত। আচ্ছা,
আমাকে চেপে ধরলো এবং আমাকে নিচের দিকে চেপে ধরলো। আচ্ছা। এবং আমি উঠতে পারছি না, প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, উঠতে পারছি না, নাক মুখ দিয়ে আমার পানিও ভেতরে চলে গিয়েছে। একটা পর্যায়ে কোন রকম মানে ছাড়িয়ে আমি উপরে উঠে একটা দম নিলাম। দম নেওয়ার পরেই মানে সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করছি। তীরে উঠতে গিয়ে লক্ষ্য করলাম যে আমার পা কিছু একটা মানে লতার মধ্যে মনে হচ্ছে যে কেউ একজন আমার লতা পেঁচিয়ে দিচ্ছে পায়ে এবং আমাকে আটকানোর চেষ্টা করছে। আমি প্রাণপণে কোন রকম তীরে গিয়ে উঠলাম এবং পিছনে না তাকিয়ে দৌড় দিলাম। প্রায় 1/2 কিলোর মতো পথ হবে। দৌড় দেওয়ার পর আপনার সায়দাবাদ বাজারে গিয়ে অন্ধকার, হঠাৎ একজনের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খাওয়ার পরে কিছু বলতে পারছি না। তিনি আমার পরিচিত, ওনার নাম হচ্ছে ইস্কান্দার। উনি আমাকে দেখে বলছে, বস আপনি এখানে এত রাতে? তো মানে সে প্রশ্ন করছে অনেক কিছু, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। এবং ততক্ষণে কিন্তু কোনো দোকানপাট কোনো কিছুই খোলা নেই। তখন সে বুঝতে পেরেছে যে আসলে জায়গাটা হন্টেড, কিছু একটা হয়েছে। তখন সে বললো যে বস আপনি ভ্যানে বসেন। তো ভ্যানে কোনো সিট ছিল না, একটা কনডেন্স মিল্কের কার্টুন, ইনটেক কার্টুন, সে কার্টুনে সে বসে আছে আর আমাকে বসতে বললো। তো আমি ভ্যানের রেলিং এর উপর বসলাম। তো যাচ্ছি, ঠিক এর কয়েক মিনিট পরেই পেছন থেকে আমরা মানে কোনো শব্দও পাইনি, হঠাৎ করে দেখছি যে একটি ভটভটি মানে অর্থাৎ স্যালো ইঞ্জিন চালিত 3 হুইলার এসে ধাক্কা দিল আমাদের ভ্যানে এবং সাথে সাথেই স্ক্যানার পড়ে গেল। ব্যালেন্সটা কিন্তু তারই বেশি থাকার কথা, সে পড়ে গেল এবং ভ্যানে আমি এবং ভ্যানের ড্রাইভার। আচ্ছা। তখন ভ্যান নেই, ভ্যান হয়ে গেছে রোলার কোস্টার। রোলার কোস্টারের গতিতে ভ্যান এগিয়ে চলছে। আমি পিছনে শুধু তাকিয়ে দেখলাম এক মুহূর্ত, স্ক্যান্ডার ঠিক বাঁশ পাতা শুকিয়ে যাওয়ার পরে বাতাস এলে যেমন মাটিতে গড়ায়, ঠিক সে রোডের উপর সেভাবে গড়াচ্ছে এবং ভ্যানের দিকে আসছে। এটাও খুব অদ্ভুত ব্যাপার, পেছন থেকে যদি ধাক্কা দেয় সামনের দিকে গিয়ে পড়ার কথা, জি। অথবা পেছনে পড়লেও সামনের দিকে গিয়ে ঘুরে যাওয়ার কথা না আর কি। সো এটাও একটা অদ্ভুত ব্যাপার। এবং একই সাথে আপনার যে এই একই দিনে দুইবার আপনি যেরকম ঘটনা মানে পড়লেন, আচ্ছা আপনি মনে হয় শেষ করেননি, তারপরে তো নিশ্চয়ই ওনাকে উঠানো হয়েছিল এবং মানে আপনার তারপরে কি করলেন সেটা শুনে নেই। তারপর আমি সামনের দিকে দৃষ্টি দিতেই দেখি যে মানে আপনার ভটভটির যে ড্রাইভার, হ্যাঁ, অদ্ভুত রকমের চেহারা এবং তার মাথাটা পেছন দিকে ঘোরানো ছিল। আচ্ছা। এবং তার দিকে দৃষ্টি পড়া মাত্রই মনে হচ্ছে যে তার চোখ দুটো বের হয়ে আসছে, প্রচন্ড রাগ। মাথা ঘোরানো ছিল, আপনি চোখ পেছন দিকে, চোখ দেখানোর কথা না আসলে। জি, মাথাটা পেছন দিকে ঘোরানো, আপনাদের দিকে মানে আমাদের দিকে ঘোরানো, মানে মাথাটা আপনার দিকে ঘোরানো, শরীরটা উল্টা দিকে। হ্যাঁ, সেটা হলো আপনি চোখ দেখতে পাবেন। এবং মানে প্রচন্ড রকমের রাগ তার। আমি সাথে সাথে আমার দৃষ্টিটা সরিয়ে ফেলি এবং ওই মানে তাৎক্ষণিক আমার ভেতরে আমার একটা কাজ করে মানে যে আমি কিভাবে বাঁচবো। এবং সামনেই একটি খ্যারের পুঁজ দেখি এবং আমি সেখানে লাফ দিয়ে নিজেকে সে যাত্রায় আমি রক্ষা করি এবং খুব দ্রুত আমি দৌড়ে গিয়ে স্ক্যান্ডারকে আমি ধরি। স্ক্যান্ডার দম নিতে পারছিল না, সে হাঁপাচ্ছিল আর মানে সে কোনো কথাই বলতে পারছিল না। পরে আমি তাকে আশ্বস্ত করি যে সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তখন আমি মানে তাকে পানি খাওয়ানোর জন্য পানি খুঁজছি এবং মানে রোডের পার্শ্ববর্তী এক বাড়ি থেকে ডেকে পানি নিয়ে তার চোখে মুখে আমি পানি ফেলে দিই এবং পানি খাওয়াই। খাওয়ানোর পরে কোনো রকম সে যখন উঠে দাঁড়ায়, তারপরে আমরা ভ্যানে করে বাড়ি ফিরে আসি। ওকে, এই যে একই দিনে আপনার সাথে দুটো ঘটনা ঘটলো এবং একটা ঘটনা থেকে বাঁচার পরে আরেকজন সাহায্য করতে আসলেন তিনি, এবং আপনি সেখানে আবার বিপদে পড়লেন, মানে কোনো ভুল ছিল কি কোনো কিছুতে যার জন্য এই ঘটনাগুলো ঘটলো? মানে থাকে না যে অনেক সময় এরকম থাকে যে কোনো একটা জিনিস ঘটার কারণ মানে একটা কারণ থাকে। এই যে দুটো ঘটনা একই দিনে ঘটলো, এর পেছনে কোনো কারণ আছে বলে কি আপনি মনে করেন? হ্যাঁ, এর আগের একটি ঘটনা এটার সাথে আমার মিল আছে। সেটা হচ্ছে আমি একদিন বাইকে করে আমি সেই পথ দিয়ে যাচ্ছিলাম। আমি একদিন বাইকে করে সে পথ দিয়েই আমি যাচ্ছিলাম। তো আমার সামনে দিয়ে মানে কোনো বাতাস হচ্ছিল না, মানে কোনো বাতাস বা ঝড় কিছু ছিল না। দেখছিলাম যে মানে ধুলোর কুণ্ডলি রাস্তা পার হয়ে গেল আমার সামনে দিয়ে। হ্যাঁ, এবং সেটার
মানে সেটার ভেতর দিয়েই কিন্তু আমি ক্রস করলাম, এবং ক্রস করার সময় আমার কাছে মনে হলো যে মানে কাপড় জাতীয় কিছু একটা আমার গায়ে লেগেছে, কিন্তু আমি কিছুই দেখতে পারিনি। কাপড় জাতীয় কিছু একটা লেগেছে, তো আমি পার হয়ে গেলাম, এবং কিছু দূর যেতেই মানে একটা রাস্তার উপর দিয়ে একটা ভেড়া ক্রস করতেছে, এবং সেটাকে আমি বাঁচাতে গিয়ে আমি বিপদে পড়ি, অর্থাৎ মানে আমি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যাই, এবং পড়ে গিয়ে আমার মানে হাঁটু, এগুলো সব চলে যায়, তারপরে আমার কোনোই চলে যায়। তো আমি 22 দিন আমি মানে কোনো কাজ করতে পারিনি, আমি টোটালি চিকিৎসাধীন ছিলাম এবং রেস্টে ছিলাম। ওকে, তো সেটা একটা কারণ আপনি বলছেন, মানে সেখান থেকে এই ঘটনা রিলেশনটা আমি এখনো বুঝিনি। আমার কাছে হয়তো মনে হচ্ছে যে সেই সময় হয়তো আমার মানে সেই মানে যে মানে আপনার যে কুণ্ডলিটা যে পার হয়েছে, আসলে ওটার ভেতর দিয়ে আমার যাওয়াটা উচিত হয়নি। আচ্ছা, আপনি বলছেন যে ওই ঘটনার কারণে আপনার পরবর্তী দুটো ঘটনা ঘটেছে, তারপর থেকে আপনার সাথে বিপদ ঘটতে শুরু করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ঘটনায় চলে যাচ্ছি, আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, তারপর আপনার থার্ড ঘটনাতে আমরা যাব। জি, ফয়সাল আহমেদ কাফিল বলছিলাম। চলে যায় আপনার ঘটনায়। আচ্ছা, তখন হচ্ছে যেটা যে আমি তখন জব করি। তো আমার ডিউটি দেখা যাচ্ছে যে মাঝে মাঝে নাইট শিফট যেটা হতো আর কি, রাতের 11টা-12টার দিকে আমার শেষ হতো। তো জি। অফিস শেষ হওয়ার পরে আমি বাসার দিকে ফিরতাম আর কি। হুম। তো তখন একবার হরতালের সময় খুব বেশি মানে গন্ডগোল ঢাকায়। তো দেখা যাচ্ছে যে প্রচন্ড রকম ঝামেলা হচ্ছে। তো অফিস থেকে বের হয়ে আসতে আসতে আমাদের কি ড্রপ সিস্টেম ছিল, ড্রপ আমাদেরকে বাসায় দিতে দিতে প্রায় 2টো বেজে যায়। তো রাতে 2টো বেজে যায়। তো তখন আমি বাসায় গিয়ে আম্মু বাসায় ছিল, আম্মু আর আব্বু। তো আম্মু তখন ঘুম থেকে ওঠার পরে আম্মু বলতেছে হচ্ছে যে, আমি আম্মুকে বললাম, আম্মু প্রচন্ড রকম ক্ষুধা লাগছে, তুমি জাস্ট ভাতটা রেডি করতে থাকো, আমি গোসল করে আসতেছি। এটা জাস্ট বলে আমি শাওয়ারে যাই। তো আমি আপনাদেরকে আগেই বলছি যেটা হচ্ছে যে 2:35 আর কি। জিনিসটাই আসলে 2:35 হলে এখনো আসলে অনেক ধরনের আমি ফিল করি যে আসলে 2:35 যদি আমি ইনসিকিউর অবস্থায় থাকি, তো তখন দেখা যাচ্ছে যে আমার সাথে হয়তো বা কোনো কিছু হতে পারে। তো তখন দেখা যাচ্ছে যে 2:30 মতো বাজে। তো আমি গোসল করতে ঢুকি, বাথরুমে লাইটটা জ্বালানো থাকে। তো আমি আমার রুমে গোসল করতে থাকি, ওয়াশরুমে। তো হঠাৎ গোসল করতে করতে যখন আমি আমার যে শ্যাম্পু সবকিছু যখন ইউজ করতেছি, তখন আমি আমার যে মিররটা, ওয়াশরুমের যে মিররটা, সেই ওয়াশরুমের মিররটাতে তাকানোর পর আমি তখন মানে তার কিছুক্ষণ আগে থেকে আমি ফিল করতেছিলাম যে মেবি হয় আমার শরীরের কন্ডিশনটা ভালো না হয় কিছু একটা হচ্ছে আশেপাশে, কিছু একটা ফিল করতেছি। আমি ভাবতেছিলাম যে আমি অনেক বোধহয় টায়ার্ড, কারণ 2টা বেজে গেছে, এতক্ষণ টায়ার্ড হয়ে আমি অফিস থেকে আসছি। তো আমার খুব মানে টায়ার্ড লাগতেছিল আর কি। তো আমি ভাবতেছিলাম এরকম কিছু বোধ, আমি তাড়াহুড়ো করে গোসল করার চেষ্টা করতেছি যে গোসল করে বের হয়ে যাবো। তো আমি ভুলবশত যখন মিররটার দিকে তাকাই, তখন আমি ঠিক সেই যেটা আমি বলেছিলাম আর কি, যে আমার উপর থেকে জোনাকির মতো আর কি একজন যে উঠে গেছে, ঠিক মানে উনি ঠিক আমার পিছনে দাঁড়ানো। ঠিক তখনও আমি তার চেহারাটা সেদিন আমি দেখতে পারিনি। আমি প্রচন্ড রকম ভয় পাই, আমি মানে মোটামুটি একটা চিৎকারের মতো। তা আমি জাস্ট টাওয়ালটা নিয়ে, আমার গায়ে সাবান মাখা টাওয়ালটা নিয়ে জাস্ট আমি দৌড়ে আর কি রুম থেকে, আমার ওয়াশরুম থেকে বেরোয় যাই ডাইনিং রুমে যে বসি। তো তখন আম্মু আব্বু দুজনে আসে। তো বুঝতে পারছে আর কি যে এরকম ঘটনাটা বোধহয় কোনো একটা কিছু আবার হয়েছে। তো আমার আম্মা কখনোই আর কি এইসব ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দিতেন না। উনি খুবই সাহসী, আর উনি ভাবতেন যে এগুলা হয়তোবা দেখা দেয়, কিন্তু হয়তোবা কিছু করতে পারবে না, এরকম একটা তার আত্মবিশ্বাস। তো ওরকম একটা অবস্থা ছিল। তো সেদিনও আমি খুব বেশি শক্ত হয়ে যাওয়ার কারণে কোনো কথা বলতে পারি না। তো তখন আমি জাস্ট, আমাকে আম্মু বলে যে শান্ত হয়ে বসতে, তারপরে আমাকে খেতে দেয়। আমি কোন রকম খেয়ে, আব্বু তখন আমাকে বলতেছিল যে, আব্বু মানে বলতেছে তুমি এত বড় হয়ে যাওয়ার পরও এরকম করতেছো কেন? তো তখন আম্মু বলতেছে হচ্ছে, আম্মু আব্বুকে থামাইলো, বললো যে আরে তুমি বুঝতেছো না যে এখানটা তো একটা ঝামেলা হইতেই পারে। তো তখন আমি জাস্ট আমাকে খাওয়ানোর পরে আমি জাস্ট ওই দিন রাতটা আমি ঘুম থেকে উঠি আর কি। তো তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তার কিছুদিন পরে 7-8 মাস পরে, হ্যাঁ, এটা হচ্ছে এই এখন থেকে গত 1 বছরের মধ্যে আর কি ঘটনাটা ঘটবে।
যে আমি দেখা যেত যে একদিন রাতে ঘুমাচ্ছি, তখন আমার যেই বাসাটায় এই ঘটনাগুলো ঘটতো আর কি, সে বাসাটা তো এখন আর নেই। তো আমি ঘুমাচ্ছি যখন, তখন স্বপ্নে আমি দেখতে পাই, যে আমি স্বপ্নে দেখতেছি যে যেই বেডরুমটাতে যে সুইসাইডের ঘটনাটা ঘটছিল, সেই বেডরুমটাতে আমি মানে ব্ল্যাক এন্ড হোয়াইট অবস্থায় আমি সেই বেডরুমটাতে পৌঁছায় যাই। তো ওই বেডরুমটার পাশে, ওই বেডরুমের সাথে একটা বেলকনি ছিল ছোট, টেকুটির সাথে একটা চালতা গাছ ছিল। আচ্ছা। তো আমরা যখন ওই বাসাটা থাকতাম, তো তখন সবাই বলতো হচ্ছে যে এই চালতা গাছটাতেই বোধহয় কোনো একটা প্রবলেম আছে। তো আমি দেখি যে চালতা গাছের সাথে একটা জানালা ছিল আমাদের। তো ওই জানালার থেকে চালতা গাছটা মানে পুরো ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখছি, আমি স্বপ্নে দেখতেছিলাম যে কে জানি ছোট ছোট চিঠি পাঠাচ্ছে ওইখান থেকে। পাঠাচ্ছে? হ্যাঁ, চিঠি। আচ্ছা, কেমন করে সেটা? ছোট ছোট উড়ে উড়ে আসতেছে আর কি, বাতাসের মধ্যে উড়ে উড়ে আসতেছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখতেছি, পুরোটা রুম ব্ল্যাক এন্ড হোয়াইট। তো চিঠিটা আমি পাচ্ছি, চিঠিটা আমি খুলে দেখতেছি, লেখা আসতেছে হচ্ছে গিয়ে যে আমি আমার যে বোনটার কথা বললাম, আমার ইমিডিয়েট বড় যেটা, যে ওকে মানে ওইখানটা লেখা আসতেছে যে আমার ওই বোনকে হত্যা করা হবে। তো আমি ওই চিঠিটা দেখে আমি চিঠিটা বারবার করে ফেলে দিচ্ছি, বারবার করে নতুন ভাঁজ করা ছোট ছোট চিঠি উড়ে উড়ে আসতেছে আর কি। তো ওই স্বপ্নটা দেখার পরে আমি আসলে প্রচন্ড রকম ভয় পাই। তার আগে যতবারই আমার সাথে কিছু হয়, তো আমি ভয় পাই না এরকম কোনো কিছু, ভয় পাই, বাট এই ঘটনা দেখার পরে যেহেতু আমার বোনের ব্যাপারে এটা, তো তখন আমি দেখার পর আমি প্রচন্ড রকম ভয় পাই। তো আমি বাসায় সবাইকে জানাই যে আমি ব্যাপারটা কিন্তু এরকম কিন্তু আমি দেখতে পাইছি স্বপ্নে। আচ্ছা, এটাই ছিল ঘটনা।